আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১-এ বাংলাদেশের বুদ্ধিজীবীদের ওপর পুরো ৯ মাস জুড়ে যে হত্যা, নির্যাতন, নিপীড়ন চলেছে, পৃথিবীর জন্য এটা নতুন কিছু নয়। পৃথিবীর বিভিন্ন দেশে পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং তাদের রাজাকার আলবদর আল শামসের মতো বাহিনী যেসব দেশে ছিল, সেই প্রতিটি দেশেই নির্যাতন, হত্যা, গণহত্যা এবং নিগৃহণের শিকার হয়েছেন বুদ্ধিজীবীরা। আমরা যদি আম খেমারুজের কথা ধরি, সেখানে পল পটের শাসনামল ছিল ১৯৭৫ থেকে ১৯৭৯। সেখানেও বুদ্ধিজীবীরা নিপীড়নের শিকার হয়েছেন। এমনকি চশমা পরা মানেই বুদ্ধিজীবী, এরকম সন্দেহে বিভিন্ন বুদ্ধিজীবীদের গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আফগানিস্তানে বিভিন্ন বুদ্ধিজীবীদের ওপর সাংবাদিক, শিক্ষক, আ উন্নয়ন কর্মী তাদের ওপরেও নির্যাতন চলছে বিভিন্ন মাত্রায়। বিশেষ করে নারী বুদ্ধিজীবীদের উপর নেমে এসেছে অবর্ণনীয় নির্মমতা। চীনে লাল বিপ্লবের সময় রেভলিউশনের নাম করে মাও সেতুং এর আমলে লক্ষ শিক্ষকদের হত্যা করেছে তার নিজেরই ছাত্ররা। তো ১৯৭১-এর সেই বুদ্ধিজীবী নিধনের সাথে পৃথিবীর বাকি দেশের বুদ্ধিজীবী নিধনের পার্থক্য হলো ১৯৭১-এর বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনায় তারা সফল হতে না পারলেও সেই বুদ্ধিজীবী হত্যার প্রক্রিয়া থেমে নেই। সেই প্রক্রিয়া তারা চলমান রেখেছে বিভিন্নভাবে। এই প্রক্রিয়া বিশেষ করে দৃশ্যমান হয়েছে ২০২৪-এর ৫ই আগস্টের পর থেকে। ২০২৪-এর ৫ই অগাস্টের পর থেকে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদের নিপীড়ন এবং নির্যাতন করা হচ্ছে এবং এই প্রতিটা ঘটনা ঘটছে সেই ১৯৭১-এরই ধারাবাহিকতায়। একটা জিনিস আমি পরিষ্কার করে নেই, আমি যখন বলছি ৫ই অগাস্ট ২০২৪-এর পরে বাংলাদেশে বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছে, আমি শুধুমাত্র শারীরিক হত্যা বোঝাচ্ছি না। আমি বোঝাচ্ছি বাংলাদেশের যে বুদ্ধিবৃত্তিক মনটি আছে, বাংলাদেশের যে মননটি জাতির জন্য, দেশের জন্য, ইতিহাসের জন্য এবং সংস্কৃতির জন্য চিন্তা করে এবং অপরকে চিন্তা করা শেখায়, সেই মননকে এবং সেই বুদ্ধিবৃত্তিকে খুবই সুকৌশলে, সূক্ষ্মভাবে হত্যা করা হচ্ছে একের পর এক। আমরা ১৯৭১-এ কি দেখেছি? আমরা ১৯৭১-এ দেখেছি যারা আমাদের শিক্ষকেরা ছিলেন তাদেরকে একদম বেছে যারা মুক্তিযুদ্ধের কথা বলতেন, যারা মুক্ত বুদ্ধির কথা বলতেন, যারা দেশকে, জাতিকে মুক্ত বুদ্ধির আলো দেখাতেন, তাদের দৌড়ে গিয়ে তাদেরকে বলা হতো, "স্যার একটু বাইরে আসুন, কথা আছে।" এবং সেই কথা শেষ হতো গিয়ে মিরপুরের বধ্যভূমিতে। আমরা ৫ই অগাস্টের পরে এটারই আরেকটু বিকৃত, আরেকটু বাজে, আরেকটু নির্মম রূপ দেখলাম যখন আমাদের শিক্ষকদের উপর অত্যাচার শুরু হলো। আমরা দেখেছি এখন যেহেতু হরে-তরে সবাইকে নিয়ে বধ্যভূমিতে ফেলে রাখা যায় না, তাই তাদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোর করে পদত্যাগ করানোর একটা হিড়িক পড়ে গেল। এবং এই জোর করে পদত্যাগ থামানোতে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া তো অনেক দূরের কথা। অনেক ক্ষেত্রে মনে হয়েছে সরকার এই কাজকে পুরোপুরি সমর্থন করছে। তারা এমনকি মোহাম্মদ ইউনূস শিক্ষা উপদেষ্টা তারাও কোনোভাবে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছেন, এটা নাকি আওয়ামী লীগের ওপর, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওপর মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে পেটানো হচ্ছে, মারা হচ্ছে, অপহরণ করা হচ্ছে, শারীরিকভাবে যৌন নির্যাতন করা হচ্ছে শুধুমাত্র তাদেরকে পদত্যাগে বাধ্য করানোর জন্য। যদি তারা পদত্যাগে বাধ্য না করা যায় তাদেরকে, তাহলে অত্যাচারের মাত্রা বেড়ে গেছে বহুগুণ। এবং এই ক্ষেত্রে বিশেষ করে আলাদা করে নিগৃহণের শিকার হয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষক এবং নারী শিক্ষকেরা। ঠিক একইভাবে আমরা জার্মানিতে দেখেছি যখন নাৎসিরা শিক্ষকদের ওপর, বুদ্ধিজীবীদের ওপর নির্যাতন করত, নির্যাতনের শুরুটা হয়েছিল ইহুদিদের ওপর নির্যাতনের মাধ্যমে। এই যে
সমাজের একটা বিশেষ বুদ্ধিজীবী দলকে আলাদা করে ফেলা, এই জিনিসগুলো কিন্তু নাৎসিদের কাছ থেকে আমাদের এখনকার যারা সরকারে আছেন, এখন যারা জামাত এবং অন্যান্য দলগুলোর পক্ষ থেকে এই কাজ করে যাচ্ছেন, তারা নাৎসিদের কাছ থেকে এই শিক্ষাটা পেয়েছেন। তারপরে দেখুন, বাংলাদেশে এখনকার বাংলাদেশে বিরুদ্ধ মতের কোনো জায়গা নেই। আপনি এই সরকার যা বলতে চায়, জামাত শিবির যা বলাতে চায়, তার বিরুদ্ধে আপনি কিছু বলেছেন, আপনি কিছু ভেবেছেন, তার মানে হলো আপনি একজন ফ্যাসিস্ট, আপনি একজন আওয়ামী লীগ। এবং এই তকমা একবার আপনার গায়ে লেগে গেলে আপনি যেই হন না কেন, দেশের জন্য আপনার অবদান যাই থাকুক না কেন, সেই অবদানের কোনো মূল্য নেই। যে কেউ গ্যাংয়ের নাম করে আম এসে মবের নাম করে এসে আপনার উপর আক্রমণ করতে পারবে, সে বুদ্ধিজীবীদেরকে আহত করতে পারবে, নির্যাতন করতে পারবে। সরকার যেটা করবে, এই বুদ্ধিজীবীদের উপর নির্যাতন যারা করেছে, তাদের বিরুদ্ধে কোনো রকম বিচার না করে তাদেরকে উল্টো কোনো রকমের একটা মামলা দিয়ে জেলে ভরে নেয়া হবে। একই প্রক্রিয়ার শিকার হয়ে এখন জেলে আছেন শাহরিয়ার কবির। এই প্রায় ৮০ বছর বয়স্ক ভদ্রলোকের বিরুদ্ধে অপরাধ বলে যেটা দেখানো হয়েছে, তিনি নাকি হত্যা মামলার আসামি। তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল তিনি বাংলাদেশের ১ম সারির বুদ্ধিজীবীদের একজন, যিনি কথা বলেছেন মুক্তিযুদ্ধের পক্ষে, যিনি কথা বলেছেন শহীদের জন্য। তাই আজকে তার স্থান হয়েছে জেলখানায়। ঠিক একইভাবে জেলে আটকা পড়ে আম ছিলেন, অনেকদিন ধরে জেলে আটকা পড়েছিলেন কার্জন স্যার। তার অপরাধ ছিল তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতেন, তিনি সংবিধান নিয়ে কথা বলতেন। আমরা যে ২ জন ব্যক্তির নাম নিলাম, সেই ২ জন ব্যক্তি আসলে বহুল পরিচিত। এই বহুল পরিচিত ব্যক্তির বাইরে আরো কত মানুষ শুধুমাত্র তার বুদ্ধিজীবী পরিচয়ের জন্য আওয়ামী লীগের সাথে তাদের সংশ্লিষ্টতা থাকুক বা না থাকুক, কোনোভাবে এই সরকার এবং এই সরকারের মবের মনে হয়েছে যে তারা আ সরকারের পক্ষে কথা বলবেন না। সরকার বাংলাদেশে বুদ্ধিজীবী নিধনের বা বুদ্ধিজীবিতা নিয়ন্ত্রণের যে প্রকল্প হাতে নিয়েছেন, তাদেরকে বুদ্ধিজীবীরা সহায়তা করবেন না। এই অপরাধে তারা অনেকেই জেলে আছেন, যাদের নামও আমরা ঠিকমতো জানি না। আমরা দেখেছি এই মাত্র ২ দিন আগে সম্ভবত আ গত পরশুদিন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে ডাকসুর কোনো একজন নেতা তিনি তাড়া করছেন। তাড়া করার পরে সেই শিক্ষক যখন চলে যেতে চাইছেন, শিক্ষক যখন প্রাণভয়ে ভীত হয়ে পালাচ্ছেন, সেই ডাকসুর নেতা তখন তাকে কাপড় দিয়ে কোনোভাবে পেঁচিয়ে তার কাছে আনতে চাইছেন। আরেকজন শিক্ষক তিনি গাড়িতে উঠে গেছেন, গাড়ি থেকে তাকে জোর করে নামানো হচ্ছে। তাদের অপরাধ কি? তাদের অপরাধ হলো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দিতে চেয়েছিলেন। এখন আপনারা বলুন, এরকম একটা ভয়ের পরিবেশে কোনোভাবে বুদ্ধিজীবীদের পক্ষে তাদের যা দায়িত্ব আছে যে বাংলাদেশের মানুষকে বিশ্বের কথা বলা, বাংলাদেশের মানুষকে জানানো তাদের দায়িত্ব কি, কর্তব্য কি, এই কোনো কাজ করা কি সে বুদ্ধিজীবীদের পক্ষে আদৌ সম্ভব? সম্ভব না। এতক্ষণ তো আমি বললাম শিক্ষা প্রতিষ্ঠানের কথা। বুদ্ধিজীবীদের ওপর আক্রমণ শিক্ষা প্রতিষ্ঠান নয়, প্রতিটি ক্ষেত্রে একইভাবে চলছে। আপনারা মনে করে দেখুন, এই কমাস আগে মাইলস্টোনের শিশুদের ওপর যে বিভীষিকা নেমে এলো, সেই বিভীষিকা নামার পরে আবার কজন বলা শুরু করলেন, কোনোভাবে যেন ডক্টর সামন্তলাল সেনকে আবার ফেরত আনা হয়। এখন তাকে ফেরত আনার প্রশ্নটা আসবে কেন? তিনি কেন তার পদে কর্মরত নেই? তিনি তার পদে কর্মরত নেই কারণ তিনি আওয়ামী লীগের আম শুভাকাঙ্ক্ষী বলে পরিচিত ছিলেন। তিনি আওয়ামী লীগের জন্য কিছু সময়ের জন্য তিনি সরকারের অংশ ছিলেন এবং শেখ হাসিনার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু এসব বাদ দিয়েও ডক্টর সামন্তলাল সেন যে একজন অপূর্ব একজন চিকিৎসক, বাংলাদেশে আগুনে পোড়া
রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ডক্টর সামন্তলাল সেনের ভূমিকা যে অনস্বীকার্য, এটা একদম চোখ বাঁধা একজন বধির, একজন অন্ধ মাত্র স্বীকার করে নেবেন। কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে তার পদ থেকে অপমান করে পদত্যাগ করানো হলো এবং বাধ্য হলো তার যে প্রিয় পেশা, চিকিৎসা পেশা, তাতে তিনি যাতে চর্চা করতে না পারেন সেই ব্যবস্থা করার। হ্যাঁ? এই তো গেল ডক্টর সামন্ত সেনের কথা। চিকিৎসা বিজ্ঞানী বলুন, লেখকদের কথা বলুন, আম নাট্যকর্মী যিনি মামুনুর রশীদ একজন নাট্যকর্মী যিনি নাকি আবার জুলাই আন্দোলনের সমর্থকও ছিলেন। সেই মামুনুর রশীদকেও বিভিন্নভাবে অসম্মান করে, অপমান করে তাকে নাটক থেকে দূরে রাখা হয়েছে। তার নাটক যাতে কোনোভাবে মঞ্চে উঠতে না পারে সেই ব্যবস্থা করে রাখা হয়েছে ১০০ ভাগ। তারপরে যদি আপনারা মনে রাখতে পারেন মোহাম্মদ জাফর ইকবালের সাথে এমনকি ৫ই অগাস্টের আগেও কি করা হয়েছে। মোহাম্মদ জাফর ইকবাল, তার কি অপরাধ ছিল? তার অপরাধ ছিল তিনি "তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার" নামের এই জঘন্য স্লোগানটার বিরোধিতা করেছিলেন। এই জঘন্য স্লোগানটার বিরোধিতা করেছিলেন বলে তাকে এমন কোনো ভাষা নেই যেই ভাষাতে আমি জামাত শিবিরের কথা বাদই দিয়েছি। এমন কোনো ভাষা নেই যেই ভাষাতে আমাদের তথাকথিত প্রগতিশীল লোকজন তাকে আক্রমণ করল না। যেই মোহাম্মদ জাফর ইকবালকে আমরা অনেক উচ্চস্থানে বসিয়েছিলাম, শুধুমাত্র রাজাকারদের রাজাকার বলার অপরাধে সেই উচ্চস্থান থেকে আমরা একদম এক টান দিয়ে তাকে ফেলে দিলাম নরকের সবচেয়ে নিম্ন স্তরে। কারণটা কি বলুন তো? এই যে মুহাম্মদ জাফর ইকবাল, ডক্টর সামন্তলাল সেন, শাহরিয়ার কবির, এই বুদ্ধিজীবীরা সবসময় সঠিক পথে থেকেছেন। এই বুদ্ধিজীবীরা যেকোনো অবস্থাতেই মাথা উঁচু করে মানুষের পক্ষে ছিলেন, মানুষের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। সবচেয়ে জরুরি যে পয়েন্টটা, তারা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছেন এবং এই সরকারের এই সরকারের সহযোগী দলগুলোর সবচেয়ে বড় ভয় এই মুক্তিযুদ্ধ প্রেমী মানুষগুলোকে। ১৯৭১-এ পাকিস্তান সেনাবাহিনী আর আল-বদর বাহিনী চেয়েছিল বাংলাদেশ স্বাধীন হোক অথবা না হোক, বাঙালি জাতি যাতে একটা পঙ্গু জাতি হিসাবে, একটা অন্ধ এবং বধির জাতি হিসাবে খুব নিচু হয়ে বেঁচে থাকে সেই ব্যবস্থা করে যাওয়া। মোহাম্মদ ইউনূস জাহান একই ধারাবাহিকতায় তিনি তো একসময় চলে যাবেন। তিনি তো একসময় তার নিরাপদ আশ্রয়ে চলে যাবেন। কিন্তু তিনি নিশ্চিত করে যেতে চান বাঙালি জাতি যাতে কোনোভাবে বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এবং মোহাম্মদ ইউনূসের কথা যখন এলো, আবার আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই আমাদের যারা শিক্ষার্থী আছেন, যাদের জুলাই অগাস্টের পরেই কথা ছিল তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাবেন, মোহাম্মদ ইউনূস বারবার তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে আনতে চেয়েছেন। কারণ তিনি জানেন এই শিক্ষার্থীরাই একটা জাতির ভবিষ্যৎ। কারণ তিনি জানেন এই শিক্ষার্থীদের ভেতর থেকে বেরিয়ে আসবেন একজন হুমায়ুন আজাদ, এই শিক্ষার্থীদের ভেতর থেকে বেরিয়ে আসবেন একজন জাহানারা ইমাম, একজন শেখ হাসিনা, একজন বঙ্গবন্ধু, একজন মোহাম্মদ জাফর ইকবাল, একজন কেউ না কেউ যারা এই জাতিকে হাতে তুলে সামনে এগিয়ে নিয়ে যাবেন। এবং এই কাজটা যাতে না করা যায়, এটাই এই সরকারের একমাত্র উদ্দেশ্য। এইজন্যই মোহাম্মদ ইউনূস কথায় কথায় তাদেরকে প্রশংসা করার নাম করে তাদেরকে বারবার উৎসাহ দেন পথে থাকতে। বারবার তারা যখন মব করে কোনো একটা অন্যায় করতে চায়, অন্যায় করে তখন তাদেরকে উৎসাহ দেন প্রেশার গ্রুপ বলে। কারণ এই সরকার জানে বুদ্ধিজীবীরা যখন একবার মশাল হাতে দাঁড়ায়, তখন সেই অন্ধকারকে আলোকিত করা থেকে কেউ আটকে রাখতে পারে না। কিন্তু প্রিয় ইউনূস সাহেব,
আপনি এবং আপনার মতো লোকজন ১৯৭১ এও আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করতে পারেনি। চেষ্টা করেছে, পারেনি। কারণ তারা তাদের জ্ঞানের ধারাবাহিকতা, তারা তাদের চেতনার ধারাবাহিকতা আমাদের হাতে ছেড়ে দিয়ে গেছেন। এবং আমরা যতদিন বেঁচে আছি, বাঙালি জাতিকে আমরা কখনো বুদ্ধিজীবী শূন্য হতে দেব না। বাঙালি জাতিকে আমরা কখনো বুদ্ধিবৃত্তি শূন্য হতে দেব না। এটা আপনার প্রতি ব্যক্তিগতভাবে আমার নাম রাঙা মেহের, আমার চ্যালেঞ্জ থাকলো। সবাই ভালো থাকবেন। সামনের বিজয় দিবসের জন্য শুভেচ্ছা। জয় বাংলা।